স্বাগতম। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস ও সলভ ক্লাসে আজকের আমার লেকচার সমন্বয় বিবরণের লেকচার 3। আমি প্রযুক্তিগত ত্রুটির কারণে অঞ্চল ভেদে নেটওয়ার্কের ভিন্নতার কারণে এতক্ষণ জয়েন করতে পারছিলাম না, চেষ্টা করেও সেজন্য একটু দেরিতে আসতে হলো। প্রথমে আমি তার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আমরা এখনো সময় নষ্ট না করে আমাদের লেকচারে যাব। আমাদের বিগত লেকচারগুলোতে ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। ব্যাংক সমন্বয় বিবরণীর সংজ্ঞা, বৈশিষ্ট্য, ব্যাংক সমন্বয় বিবরণী কেন করতে হয় বা কীভাবে করতে হয়, ব্যাংক সমন্বয় বিবরণীর সাথে সংশ্লিষ্ট বা সম্পৃক্ত অন্যান্য যে বিষয়গুলো, তা আমরা খুঁটিনাটি প্রত্যেকটা বিষয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর লেকচার 3 এবং এটি সর্বশেষ লেকচার এই চ্যাপ্টারের বা এই অধ্যায়ের। আমরা আজকে ব্যাংক সমন্বয় বিবরণীর বিগত আলোচনার একটা সারমর্ম বা সারাংশ আমরা আলোচনা করব আজকে নতুন করে। আমরা দেখব যে ব্যাংক সমন্বয় বিবরণীর যে কি পয়েন্টসগুলো, অর্থাৎ মূল শব্দগুলো, মূল বিষয়গুলো, সেগুলো আমরা আজকে একটু রিভাইজ করে নিব এবং ব্যাংক সমন্বয় বিবরণীর শুরু থেকে শেষ পর্যন্ত কোন বিষয়গুলোর প্রতি আমাদের অধিকতর গুরুত্ব দিতে হবে সেগুলো নিয়েও আমরা কিছুটা আলোকপাত করব। তো আমরা শুরু করছি। আমি জয়কুমার দে, প্রভাষক হিসাব বিজ্ঞান, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। আমরা এখানে বোর্ডে কয়েকটি কিওয়ার্ডস লিখে রেখেছি ব্যাংক সমন্বয় বিবরণী। তার মধ্যে এখানে আছে প্রক্রিয়াধীন চেক, রয়েছে বকেয়া চেক, রয়েছে চেক প্রত্যাখ্যান, এখানে রয়েছে ডেবিট মেমো, এখানে রয়েছে ক্রেডিট মেমো, রয়েছে নগদান বা পাসবইয়ের উদ্ধৃত্ত। আমরা আজকে এই কিওয়ার্ডসগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমরা শুরুতে যে ওয়ার্ডটি লিখেছি প্রক্রিয়াধীন চেক, এই শব্দগুলোর মধ্যে ব্যাংক সমন্বয় বিবরণীর বেশিরভাগ অংশটাই জড়িয়ে আছে। ব্যাংক সমন্বয় বিবরণীতে এই শব্দগুলো আমাদেরকে সবচেয়ে বেশি কনফিউজ করে, বা এই শব্দ সম্বলিত যে লেনদেনগুলো সেগুলো নিয়ে আমরা বেশি বিভ্রান্ত হই বা ভুল করার একটা পসিবিলিটি থাকে আমাদের সেখানে। তাই আমরা এই শব্দগুলোর প্রতি একটু অধিকতর গুরুত্ব প্রদান করব। তো আমরা দেখি যে আসলে এই প্রক্রিয়াধীন চেক, এই যে ব্যাপারটা বলা হচ্ছে যে প্রক্রিয়াধীন চেক বা ইংরেজিতে যাকে বলা হয় ডিপোজিট ইন ট্রানজিট, এই ডিপোজিট ইন ট্রানজিট বা প্রক্রিয়াধীন চেকটা আসলে কি? যে আমরা অনেক সময় দেখে থাকি যে কিছু ব্যাংক জমা আমরা আমানতকারীর বইতে লিপিবদ্ধ করে ফেলি, কিন্তু ব্যাংকের বইতে এখন পর্যন্ত লিপিবদ্ধ করা হয়নি। আমরা আমানতকারীর বইতে লিপিবদ্ধ করি, কিন্তু ব্যাংকের বইতে এখন পর্যন্ত লিপিবদ্ধ করা হয়নি। সেটাকে বলা হয় প্রক্রিয়াধীন চেক। আমি আবারও বলছি, আমানতকারীর বইতে লিপিবদ্ধ করা হয়ে গেছে, অর্থাৎ আমরা নগদান বইতে লিপিবদ্ধ করে ফেলেছি, কিন্তু ব্যাংকে বা পাসবইতে এখনো সেটি লিপিবদ্ধ করা হয়নি। এটিকে বলা হয় প্রক্রিয়াধীন চেক বা ডিপোজিট ইন ট্রানজিট। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দেনাদারের নিকট থেকে প্রাপ্ত চেক। আমরা যখন ধারে পণ্য বিক্রয় করি তখন আমাদের দেনাদার বা প্রাপ্য হিসাব সৃষ্টি হয়। সেই দেনাদার বা প্রাপ্য হিসাব আমাদেরকে টাকা পরিশোধ করবে, সেটা নগদে পরিশোধ করতে পারে অথবা চেকের মাধ্যমেও পরিশোধ করতে পারে। আমরা জানি বর্তমান সময়ে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানই তাদের অধিকাংশ লেনদেন চেষ্টা করে ব্যাংকের মাধ্যমে বা চেকের মাধ্যমে
সম্পন্ন করা। তো সেই সুবাদে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে প্রাপ্য হিসাব বা দেনাদারদের কাছ থেকে চেক প্রাপ্ত হবে। তো সেই দেনাদারের কাছ থেকে যদি আমরা একটা চেক প্রাপ্ত হই এবং সেই চেকটি আমরা পরবর্তীতে ব্যাংকে জমা দিয়ে আমাদের হিসাবে সেই টাকাটা জমা দিই, অর্থাৎ চেকটি পাওয়ার পর আমরা সেটিকে আদায়ের জন্য ব্যাংকে প্রেরণ করি। তারপর ব্যাংক সেই চেকটি যে পরিমাণ থাকে, অ্যামাউন্ট থাকে, সেই অ্যামাউন্টটি আমাদের অ্যাকাউন্টে জমা করে দেয়। এভাবেই দেনাদারের কাছ থেকে আমরা আমাদের অর্থটা আদায় করি। এখন দেনাদার বা প্রাপ্য হিসাব যখন আমাদেরকে চেকটি প্রদান করে, তার পরবর্তী ধাপ হচ্ছে যে আমরা সেই চেকটি ব্যাংকে আদায়ের জন্য প্রেরণ করি এবং তারপর সেটি আদায় হয়। কিন্তু দেনাদারদের কাছ থেকে চেকখানি প্রাপ্ত হবার পর বা সাথে সাথেই আমরা সেটিকে নগদান বইতে লিপিবদ্ধ করে ফেলি। তো যখন চেকটি দেনাদারের কাছ থেকে প্রাপ্ত হয় বা প্রাপ্য হিসাবের কাছ থেকে আমাদের প্রাপ্ত হয়, তখন আমরা সেটিকে নগদান বইতে ডেবিট দিকে ব্যাংকের কলামে লিখে ফেলি, অর্থাৎ আমরা বলি যে আমাদের ব্যাংকের টাকা বেড়ে গেছে। কিন্তু এখনো কিন্তু কিছু প্রক্রিয়া বাকি রয়ে গেছে সেই চেক আদায়ের। আমাদের ব্যাংকের টাকা বাস্তবিক অর্থে কিন্তু তখন পর্যন্ত বাড়েনি, কারণ সেই চেকখানা ব্যাংকে জমা দেবার পর ব্যাংক যখন সেটিকে আদায় করবে, অর্থাৎ ব্যাংক যখন সেটিকে আমার হিসাবে জমা করবে, তখন সেটি বাস্তবিক অর্থে আদায় হবে। কিন্তু আমরা চেকখানা পাবার সাথে সাথেই কিন্তু নগদান বইতে ব্যাংকের ঘরে লিপিবদ্ধ করে ফেলি। তো এই যে ব্যাপারটি, এর জন্য আমাদের নগদান বইয়ের যে ব্যাংক উদ্ধৃত তার সাথে পাস বই বা ব্যাংকের যে ব্যাংক উদ্ধৃত সেটি কিন্তু একটি গরমিল পরিলক্ষিত হবে। আর এই গরমিলের যে কারণটি, সেই কারণটি কিন্তু হচ্ছে এই প্রক্রিয়াধীন চেক। তো আমরা এমন কোনো ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্ক পাবো না বা এমন কোনো উদ্দীপক পাবো না যেখানে এই আইটেমটি না থাকবে। এবং আমি বারবার বলছি যে অধিকতর গুরুত্ব দিতে হবে। এই অধিকতর গুরুত্ব দিতে হবে এটি বলার কারণ হচ্ছে যে একটি ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্ক করার জন্য যে উদ্দীপকটি দেওয়া থাকে, সেই উদ্দীপকের মধ্যে মোস্ট ডিফিকাল্ট অথবা যেটিকে আমরা একটু কমপ্লেক্স বলতে পারি, জটিল যে লেনদেনগুলো থাকবে, সেগুলি এইটি সম্বলিত থাকবে, অর্থাৎ এই প্রক্রিয়াধীন চেক, বকেয়া চেক। বাকি যে লেনদেনগুলো থাকবে সেগুলো অনেক সহজ থাকবে, আমরা সেগুলো পড়লেই বুঝতে পারবো। অর্থাৎ কনফিউজ করার মতো যদি কোনো আইটেম থাকে, তাহলে কিন্তু এই আইটেমগুলো দিয়েই আমাদেরকে কনফিউজ করার চেষ্টা করবো। তাই সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই যে অংশগুলো বা এই যে কিওয়ার্ডসগুলো, এগুলো একটু অধিক আন্তরিকতার সাথে একটু বেশি গুরুত্ব সহকারে লক্ষ্য করবে। একবার যদি তুমি এই ব্যাপারটি বুঝে নিতে পারো একবার, তাহলে বারবার তোমাকে এটি নিয়ে আর কষ্ট করতে হবে না। কারণ হয়তোবা অঙ্ক 50টি থাকতে পারে বইয়ের মধ্যে, সেই 50টি অঙ্কে 50 বার এই আইটেমটা আসবে। হয়তোবা সেখানে চেষ্টা করা হবে ভিন্নতর একটি রূপ প্রদান করা, কিন্তু মনে রাখতে হবে পথ শেষ হবে যেখানে গিয়ে সেটি কিন্তু একটি। অর্থাৎ এই যে বোঝার যে ব্যাপারটা, তুমি যখন এই প্রক্রিয়াধীন চেক সম্পর্কে স্পষ্ট জেনে যাবে বা বুঝে যাবে, তখন সেই 50টি অঙ্কের 50টি রূপ তোমার কাছে আর ভিন্নতর বলে মনে হবে না, তোমার মনে হবে সবগুলো একই। অর্থাৎ এখানে খুব বেশি আলাদা করা আর ব্যতিক্রম করার কোনো সুযোগ নেই। যে সামান্যতম পরিবর্তন, সেটা তোমরা একবার ভালোভাবে পড়লেই, মনোযোগ দিয়ে পড়লেই সহজেই বুঝে যেতে পারবে। তাই আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে যে তোমরা এই জায়গাগুলোতে একটু বেশি জোর দিবে এবং একটু অধিকতর আন্তরিক থাকার চেষ্টা করবে। তো আমরা আবার বলছি, প্রক্রিয়াধীন চেক যেটি আমরা বললাম যে ডিপোজিট ইন ট্রানজিট যেটিকে বলা হয়, সেটি হচ্ছে যে আমানতকারীর বইতে হিসাব বইতে লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু সেটি এখনো ব্যাংকের বইতে লিপিবদ্ধ করা হয়নি। তারপর নেক্সট আমরা আলোচনা করবো যেটি নিয়ে, সেটি হচ্ছে বকেয়া চেক। বকেয়া চেক, এই প্রক্রিয়াধীন যে চেক আমরা আলোচনা করলাম, আমি বলেছি প্রথমেই যে এই দুটি আইটেম মোস্ট ইম্পর্টেন্ট, প্রক্রিয়াধীন চেক এবং হচ্ছে বকেয়া চেক।
প্রক্রিয়াধীন চেকের ইংরেজিটা আমি বলেছি ডিপোজিট ইন ট্রানজিট, আর বকেয়া চেকের ইংরেজিটা হচ্ছে আউটস্ট্যান্ডিং চেক যেটিকে বলা হয়। এই বকেয়া চেকের ব্যাপারটা আমরা আগেও আলোচনা করেছি যে চেক ইস্যু করা হয়েছে এবং আমানতকারীর বইতে লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু ব্যাংক থেকে এখনো অর্থ পরিশোধ করা হয়নি। যে চেকটি ইস্যু করা হয়েছে এবং আমানতকারীর বইতে লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু ব্যাংক থেকে এখনো পরিশোধ করা হয়নি। দেখো, একটু লক্ষ্য করলে তোমরা সহজেই এই দুটি বিষয় বুঝতেও পারবে, প্লাস হচ্ছে মনেও থাকবে সহজে। যেটি হচ্ছে যে প্রক্রিয়াধীন চেক বলতে আমরা যেটি বলেছিলাম যে আমানতকারীর বইতে লিপিবদ্ধ করা হয়েছে, মানে দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক আমরা পেয়েছি, সেটিকে আমানতকারীর বইতে লিপিবদ্ধ করেছি। কিসের জন্য লিপিবদ্ধ করেছি? যেটা আদায় হবে। আমরা বলেছি অলরেডি আদায় হয়ে গেছে, আমরা এমন দেখিয়েছি যে ব্যাংকে জমা হয়ে গেছে, তাহলে সেটি আমাদের জন্য ছিল কি? প্রাপ্তি। তার মানে একটি প্রাপ্ত চেক যখন আমরা আমাদের বইতে লিখে ফেলবো কিন্তু ব্যাংকের বইতে লেখা হবে না, সেটিকেই বলা হবে প্রক্রিয়াধীন চেক, অর্থাৎ যেটি আমাদের জন্য প্রাপ্তি। আমরা চেক পাবো কিন্তু সেটি কি হবে? ব্যাংকে এখনো আদায় হবে না, কিন্তু আমরা অলরেডি লিখে ফেলবো সেটি। আবার বকেয়া চেক বলতে বোঝাচ্ছে যে আউটস্ট্যান্ডিং চেক, অর্থাৎ আমরা ইস্যু করেছি। আগে যেমন দেনাদারের ব্যাপার ছিল, তাহলে এখন অবভিয়াসলি আসবে পাওনাদারের ব্যাপার, যে আমরা চেক ইস্যু করি বা প্রদান করি বা চেক কাটি। এই যে ব্যাপারগুলো আমি বলেছি ভিন্ন ভিন্ন নামে কিন্তু আসতে পারে। তো ভিন্ন ভিন্ন নামে ভিন্ন রূপে আসুক, মূল বিষয়টা কিন্তু একটাই। এই জন্য আমরা যখন মূল বিষয়টা সম্পর্কে অবগত থাকবো, আমরা যখন মূল বিষয়টা ভালোভাবে বুঝে নিতে পারবো, তখন কিন্তু ওই ভিন্ন রূপগুলো আমাদের কাছে কোনো জটিল বিষয় মনে হবে না, বা এটি আমাদেরকে কোনোভাবে কনফিউজ করতে পারবে না। তো প্রক্রিয়াধীন চেক বা আউটস্ট্যান্ডিং চেক মানে হচ্ছে যখন আমরা প্রদেয় হিসাব বা পাওনাদারকে চেক ইস্যু করব, অর্থাৎ চেক প্রদান করব অথবা চেক কাটবো। এই কথাগুলো কিন্তু এভাবে ভিন্ন ভিন্ন নামে লেখা থাকে, এক এক উদ্দীপকে এক এক রকম। চেক ইস্যু করা হলো, চেক প্রদান করা হলো, চেক কাটা হলো, তো এই সবগুলো জিনিস একই। তাহলে পাওনাদারকে বা প্রদেয় হিসাবকে চেক ইস্যু করা হলো বা চেক প্রদান করা হলো, কিন্তু তার নির্দিষ্ট সময়ে ভাঙানো হলো না। অর্থাৎ সেই প্রদেয় হিসাব বা পাওনাদার নির্দিষ্ট সময়ে সেই চেকখানি নিয়ে ব্যাংকে উপস্থিত হলো না। তাহলে এই ক্ষেত্রেও হয় কি, আমরা যখন পাওনাদার বা প্রদেয় হিসাবকে একটি চেক ইস্যু করি বা প্রদান করি, বা তাদের পক্ষে যখন আমরা একটি চেক কাটি, তখন প্রক্রিয়া অনুযায়ী কিন্তু আমি তাকে চেকটি ইস্যু করব বা চেকখানা প্রদান করব, সে চেকটি নিয়ে ব্যাংকে যাবে, তারপর ব্যাংক তাকে সে অর্থটি পরিশোধ করবে আমার হিসাব থেকে। যখন ব্যাংক তাকে সেই চেকের সমপরিমাণ মূল্য বা অর্থ পরিশোধ করবে, তখন কিন্তু আমার হিসাব থেকে সেই পরিমাণ অর্থ কমে যাবে, এর আগ পর্যন্ত না। কিন্তু আমরা যেটি করি, আমাদের নীতিমালা অনুযায়ী লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথেই হিসাবের খাতায় লিপিবদ্ধ করি। তাহলে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথেই যেহেতু লিপিবদ্ধ করতে হয়, তো আমরা যখনই চেকখানা পাওনাদারকে বা প্রদেয় হিসাবকে পরিশোধ করি বা প্রদান করি বা ইস্যু করি, তখনই কিন্তু আমরা আমাদের হিসাবের খাতায় লিখে ফেলি বা লিপিবদ্ধ করে ফেলি। তাহলে যখনই আমি পাওনাদারকে চেক দিচ্ছি, তখনই আমি আমার নগদান বইতে ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে লিখছি সেই চেকের পরিমাণ, সমপরিমাণ মূল্যে। অর্থাৎ চেকটা দেওয়ার সাথে সাথেই আমি কিন্তু আমার হিসাবের খাতায় নিশ্চিত করে ফেলেছি যে আমার ব্যাংকের টাকা কমে গেছে। কিন্তু যে পর্যন্ত সেই প্রদেয় হিসাব বা পাওনাদার সেই চেকটি নিয়ে ব্যাংকে না পৌঁছাবে, ব্যাংক থেকে সেই টাকাটি উত্তোলন না করবে, সে পর্যন্ত কিন্তু আমার ব্যাংকের টাকা কমছে না। তাহলে এটিকে বলা হচ্ছে বকেয়া চেক বা আউটস্ট্যান্ডিং চেক। যে আমরা পাওনাদারকে চেক ইস্যু করব, আমাদের হিসাবের খাতায় লিখব, কিন্তু সেটি আসলে ব্যাংক থেকে তখন উত্তোলিত
হবে না, সেটিকে বলা হচ্ছে বকেয়া চেক বা আউটস্ট্যান্ডিং চেক। তাহলে এই বকেয়া চেক বা আউটস্ট্যান্ডিং চেক যেটি, সেটির ফলেও কিন্তু আমাদের ওই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হয়। অর্থাৎ সেটির ফলে এই বকেয়া চেকের কারণেই কিন্তু নগদান বই অনুযায়ী যে ব্যাংক জমার উদ্বৃত্ত এবং পাস বই অনুযায়ী যে ব্যাংক জমার উদ্বৃত্ত, তার মধ্যে একটি গরমিল পরিলক্ষিত হবে নিঃসন্দেহে। কারণ এর ফলে কি হবে, দুটো ব্যালেন্স ভিন্ন দেখাবে, আলাদা দেখাবে। এবং এটি আমাদেরকে কি করতে হবে, ব্যাংক সমন্বয় বিবরণীতে এটিকে সমন্বয় করতে হবে। তো আমরা এই যে প্রক্রিয়াধীন চেক, সেটা কিভাবে সমন্বয় করেছিলাম হয়তো তোমাদের মনে আছে। আমরা লাস্ট দুটো ক্লাসেই এই আইটেমগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আমরা বলেছি যে কিভাবে এই বিষয়গুলোকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীতে লিপিবদ্ধ করব, অর্থাৎ এই গরমিলগুলোকে, যে গরমিলের কারণগুলো দেওয়া থাকে, সেগুলোকে আমরা কিভাবে সমন্বয় করবো বা সমাধান করবো ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে। যখনই আমরা বলেছিলাম যে দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক, দেনাদারের কাছ থেকে চেক প্রাপ্ত হবে আমাদের, আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হবে। তো দেনাদারদের কাছ থেকে প্রাপ্ত চেক আদায়ের জন্য ব্যাংকে জমা, কিন্তু সেটি আদায় হলো না, এরকম ব্যাপারটা থাকে। তাহলে বা সরাসরি এভাবে বলে, এটা তোমরা একটু অবশ্যই মনে রাখবে, স্পেশালি মনে রাখার মতো একটা বিষয়। আমরা দেখি যখন এই প্রক্রিয়াধীন চেকের ব্যাপারটি সম্পর্কে উদ্দীপকে বলা থাকে, তখন কিন্তু এইটুকু বলা থাকে যে আদায়ের জন্য চেক ব্যাংকে জমা দেওয়া হলো, কিন্তু আদায় হলো না। আদায়ের জন্য জমাকৃত চেক নির্দিষ্ট সময়ে আদায় হয়নি। তাহলে এই যে আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, এর আগে কিন্তু একটা কথা, একটা ঘটনা আছে, যেটি উজ্জ্ব আছে এখানে, কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে আমরা আদায়ের জন্য বলি যে চেক ব্যাংকে জমা দেওয়া হলো কিন্তু আদায় হলো না। তো তোমরা একটু খেয়াল করবা যে এই আদায়ের জন্য যে চেকটা আমরা ব্যাংকে জমা দিলাম, সেই চেকটি এলো কোথা থেকে, সেই চেকটি আমরা কোথায় পেলাম? আমরা কি আমাদের নিজেদের চেক জমা দিচ্ছি আদায়ের জন্য, নাকি অন্য কারো কাছ থেকে প্রাপ্ত চেক? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, এটি অবশ্যই অন্য কারো কাছ থেকে প্রাপ্ত চেক। তো অন্য কারো কাছ থেকে বলতে কাদের কাছ থেকে? যাদের কাছে আমরা ধারে পণ্য বিক্রয় করেছিলাম, যাদের কাছে আমরা অর্থ পাবো, টাকা পাবো, যারা আমাদেরকে অর্থ দিবে, দেনাদার যারা বা প্রাপ্য হিসাব যারা, তারা সেই চেকটি দিবে। তাহলে তাদের নিকট থেকে প্রাপ্ত চেকটি আমরা কি করবো, আদায়ের জন্য ব্যাংকে জমা দেব। তাহলে এখানে এই কথাটা কিন্তু এইভাবে বলা থাকে না যে দেনাদারদের কাছ থেকে প্রাপ্ত চেক আদায়ের জন্য ব্যাংকে জমা কিন্তু আদায় হয়নি। বেশিরভাগ উদ্দীপকই লক্ষ্য করে দেখবে যে এত বড় করে বলা থাকে না, জাস্ট এইটুকু বলা থাকে যে আদায়ের জন্য ব্যাংকে জমা কিন্তু চেক আদায় হলো না, সিম্পলি এইটুকু বলা থাকে। তাহলে এইটুকু যখনই বলা থাকুক, তুমি আগের যে ঘটনাটা, আগের যে বাক্যটা, লাইনটা, সেটা অবশ্যই মাথায় রাখবে, তাহলে তোমার কাজটি করতে সুবিধা হবে। কারণ যখন তুমি দেখবে যে এটিকে একটি সরল আইটেম না জটিল আইটেম, আমরা বলেছিলাম আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে, যা হবার কথা ছিল যদি তা না হয় তাহলে সেটি জটিল আইটেম। তাহলে আদায়ের জন্য ব্যাংকে চেক জমা দেওয়া হলো কিন্তু আদায় হলো না, তাহলে সংজ্ঞা মানে এটি পড়লে আমরা বুঝতে পারি যে এটি ওই বৈশিষ্ট্যের সাথে, জটিলের বৈশিষ্ট্যের সাথে মিলে যাচ্ছে, যে আদায় হবার কথা ছিল কিন্তু আদায় হলো না। তাহলে আমি যদি বলি যে এর প্রথম অংশটি আসলে কি, প্রথম অংশটা কি ছিল আমাদের জন্য, প্রাপ্তি ছিল না প্রদান ছিল? আমরা জটিল আইটেমের ক্ষেত্রে জানি যে দুটি ঘটনা সেখানে থাকে। এখন দেখো, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক, তুমি যদি এখান থেকে হিসাব করো যে আদায়ের জন্য চেক ব্যাংকে জমা দেওয়া হলো কিন্তু আদায় হলো না, তাহলে প্রথম অংশটা কি, যে আদায়ের জন্য চেক ব্যাংকে জমা। দ্বিতীয় অংশটা কি, জমাকৃত চেকটি আদায় হলো না। তাহলে এই যে প্রথম অংশটি, আদায়ের জন্য চেক ব্যাংকে জমা, এটিকে যদি আমরা প্রথম অংশ হিসেবে ধরে নেই, তাহলে অনেক সময় আমরা ভুল করে ফেলি বা কনফিউজড হয়ে যাই যে চেক যেহেতু আমি দিচ্ছি তাহলে আমার কাছ থেকে চলে যাচ্ছে, এটিকে আমার জন্য প্রদান ছিল। ব্যাপারটা তখন আমার কাছে এমন
মনে হতে পারে অনেক সময়, বা তোমরা সুপ্রিয় শিক্ষার্থী অনেক সময় এটা ধরে নাও যে আদায়ের জন্য চেক দেওয়া হচ্ছে, মানে আদায়ের জন্য যে শব্দটা মাথায় থাকে না তোমার, চেক দেওয়া হচ্ছে আমাদের, আমরা চেক দিচ্ছি, এটি আমরা মনে করি নি। এই জন্য তখন আমরা আবার এটিকে ভুল করে অনেক সময় প্রদান ভাবতে পারি। কিন্তু যেই চেকটি আমরা আদায়ের জন্য জমা দিই, এটি আমাদের জন্য পজিটিভ, অর্থাৎ এই চেকটি কি হবে, আমাদের অ্যাকাউন্টে জমা হবে। আমরা এটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টকে কি করবে, ব্যাংক হিসাবকে বাড়াবে, বৃদ্ধি করবে, আমাদের টাকাকে, ব্যাংকের অ্যামাউন্টটাকে বৃদ্ধি করবে। তাহলে এর প্রথম অংশটি দেখো কি, প্রথম অংশটি ছিল যে দেনাদারদের কাছ থেকে প্রাপ্ত চেক আদায়ের জন্য ব্যাংকে জমা, এটা হচ্ছে প্রথম অংশ, সম্পূর্ণটা মিলে। তাহলে দেনাদারদের কাছ থেকে প্রাপ্ত চেক, যখন আমি এই শব্দটা মাথায় রাখবো তখন আমি সহজেই বুঝবো এটা আমার জন্য কি ছিল, প্রাপ্তি ছিল। এবং দেনাদারদের কাছ থেকে চেক পাওয়ার সাথে সাথে আমরা কি করেছি, আমাদের হিসাবের বইতে লিপিবদ্ধ করে ফেলেছি। তাহলে প্রথম অংশটা অনুযায়ী আমরা জানি যে আমরা দেনাদারদের কাছ থেকে চেক পাওয়ার সাথে সাথেই হিসাবের খাতায় লিপিবদ্ধ করেছি। যেহেতু এটা প্রাপ্তি ছিল, তাহলে অবশ্যই আমরা এটাকে কি প্লাস করেছি। তাহলে যা হবার কথা ছিল তা হয়নি, তাহলে এটিকে আমি অলরেডি কি প্লাস করেছি, প্লাস হবারই কথা ছিল, কিন্তু যখন প্লাস হয়নি তাহলে কি করতে হবে, এটিকে মাইনাস করতে হবে। তাহলে এই আইটেমটা, অর্থাৎ প্রক্রিয়াধীন চেক যে আইটেমটা, এটি আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীতে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত দিয়ে যখন আমরা অঙ্কটা শুরু করব, তখন এই আইটেমটা কি হবে, এই আইটেমটা মাইনাস হবে। অর্থাৎ দেনাদারদের কাছ থেকে চেক পেয়ে আমরা সেটিকে হিসাবের খাতায় লিখে ফেলেছিলাম, কি করেছিলাম, প্লাস করে ফেলেছিলাম। তাহলে ব্যাংকেও কি হবার কথা ছিল, প্লাস হবার কথা ছিল, কিন্তু তা হয়নি। তাহলে যেহেতু ব্যাংকে প্লাস হয়নি, তাহলে ব্যাংকের ব্যালেন্সটা কম দেখাচ্ছে, আর আমার ব্যাংকের ব্যালেন্সটা কম দেখাচ্ছে, আর আমার নগদের ব্যালেন্সটা কি বেশি দেখাচ্ছে। আমি বলেছি এই যে আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণীর তোমার একক সংশোধনী যেটাকে আমরা বলি, এই জের অনুযায়ী যখন আমরা কাজ করব, একক সংশোধনী পদ্ধতি অনুযায়ী যখন কাজ করব, তখন অলওয়েজ আমাকে কি করতে হবে, ব্যাংকের ব্যালেন্সের সাথে মিল রাখতে হবে, মিল করতে হবে। তাহলে যখন আমরা এই প্রক্রিয়াধীন চেকের ইস্যু আসবে, তখন দেখা যাবে যে আমার ব্যাংকের ব্যালেন্সটা যে জায়গায় ছিল সেই জায়গায় আছে, কিন্তু নগদের ব্যালেন্সটা, নগদান বই অনুযায়ী ব্যাংকের ব্যালেন্সটা কি হয়েছে, বেড়ে গেছে। কারণ আমরা দেনাদারদের কাছ থেকে প্রাপ্ত চেক অলরেডি পাস করে ফেলেছি, আমরা দেখিয়েছি ব্যাংকের টাকা বেড়ে গেছে, কিন্তু বাস্তবিক অর্থে যেহেতু চেকটি আদায় হয়নি, তাহলে ব্যাংকের টাকাটা বাড়েনি। তাহলে আমাদেরকে কি করতে হবে, ব্যাংকের টাকার সাথে মিল করতে হবে, তাহলে এটিকে নামাতে হবে বা কমাতে হবে। তার মানে দ্যাট মিনস এটি মাইনাস হবে, অর্থাৎ এই আইটেমটা মাইনাস হবে। আশা করি এটি নিয়ে আর তোমাদের মধ্যে কোনো ধরনের কনফিউশন থাকবে না। আমরা অনেকবার এটি বলেছি, যতটুকু ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া যায় এই ব্যাপারে আমরা দিয়েছি। এবার আসো বকেয়া চেক বা আউটস্ট্যান্ডিং চেক। আমরা একটু আগে যেটি বললাম যে চেক ইস্যু করা হয়েছে, চেক ইস্যু করা হয়েছে বা চেক প্রদান করা হয়েছে অথবা চেক কাটা হয়েছে, কিন্তু সেটি সময়মতো ভাঙানো হয়নি বা ব্যাংকে উপস্থাপন করা হয়নি। এক্ষেত্রেও দেখো যে আমরা চেক প্রদান করে বা চেক ইস্যু করে বা চেক কেটে আমরা আমাদের নগদান বইতে কিন্তু লিখে ফেলেছি। তাহলে নগদান বইতে আমরা লিখে ফেলেছি, কিন্তু সেই পাওনাদার সময় মতো সেই চেকটি নিয়ে ব্যাংকে উপস্থাপিত হয়নি, উপস্থাপন। তাহলে এই যে ব্যাংকে উপস্থাপিত হয়নি, সেই চেকটি উপস্থাপিত করা হয়নি, তো এর ফলে কি হবে, ব্যাংকের ব্যালেন্সে কিন্তু কোনো পরিবর্তন আসবে না, অর্থাৎ ব্যাংক থেকে কিন্তু এই টাকাটি এখনো কমে যায়নি। কিন্তু চেকটি প্রদান করার সাথে সাথে আমরা আমাদের আমানতকারী তার নগদান বইতে কিন্তু লিখে ফেলেছে, নগদান বইতে সে দেখিয়েছে যে তার ব্যাংকের টাকা কমে গেছে। তাহলে নগদান বইতে যে তার ব্যাংকের টাকা কমে গেছে দেখানো হয়েছে। আমি আবারও দেখাচ্ছি যে আমার ব্যাংকের যে ব্যালেন্সটা, ব্যাংকের ব্যালেন্সটা এই জায়গায় আছে, আর নগদের যে ব্যালেন্সটা, নগদান বইয়ের ব্যালেন্সটা সমান জায়গায় আছে। যখনই আমি চেক ইস্যু করব, তখন আমি কি করব, আমার নগদান বইতে লিখে ফেলবো। তাহলে চেক ইস্যু করা মানে কি, চেক দিলে তো আমার ব্যাংকের টাকা কমে যাবে, এই জন্য আমি নগদান বইতে অলরেডি এটিকে কি করেছি, মাইনাস করে ফেলেছি। তাহলে আমার নগদান বইতে আমি এটিকে অলরেডি মাইনাস করে ফেলেছি, কিন্তু যেহেতু চেকটি সময় মতো ব্যাংকে উপস্থাপিত হয়নি, তাহলে আমার এই ব্যাংকের ব্যালেন্সে কিন্তু কোনো ধরনের প্রভাব পড়েনি, সেটা আগের জায়গায় আছে। তাহলে আমরা একক যে সংশোধনী পদ্ধতিতে যখনই ব্যাংক সমন্বয় বিবরণী করব,
তখন আমাদের বারবার মনে রাখতে হবে, বলেছি যে ব্যাংকের যে ব্যালেন্স সেটির সাথে আমাদের মিলকরণ করতে হবে মূল কথা যেটি। তাহলে এটির সাথে মিলকরণ করতে হলে কি করতে হবে, যেটিকে আমি কমিয়েছিলাম এখন সেটিকে বাড়াতে হবে, তার মানে কি আইটেমটা প্লাস হবে। তাহলে বকেয়া চেক বা আউটস্ট্যান্ডিং চেক যে আইটেমটি, সেটি একটি জটিল আইটেম, কারণ যা হবার কথা থাকবে তা কিন্তু হবে না। দেখো আমি চেক প্রদান করেছি, তাহলে কি হবার কথা ছিল, ব্যাংকের টাকা কমে যাওয়ার কথা ছিল। সেই অনুযায়ী কিন্তু আমি আমার নগদান বইতে লিখে ফেলেছি যে ব্যাংকের টাকা কমে গেছে, অর্থাৎ ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে আমি লিখে ফেলেছি, মাইনাস করেছি, যে আমি লিখেছি যে ব্যাংকের টাকা কমে গেছে, তাহলে হবার কথা ছিল তাই। কিন্তু যেহেতু উক্ত মাসের শেষ তারিখ পর্যন্ত পাওনাদার বা প্রদেয় হিসাব সেই চেকটি নিয়ে ব্যাংকে উপস্থাপন হয়নি, তাহলে তার ফলে কি হবে, যে ব্যাংকের টাকাটা কিন্তু আসলে কমে যাবে না, তাহলে যা হবার কথা ছিল তা হয়নি। এটা একটি জটিল আইটেম। জটিল আইটেমের ক্ষেত্রে আমরা বলেছি যে দুটি অংশ থাকবে। তাহলে প্রথম অংশ পাওনাদারকে চেক ইস্যু করা হলো, দ্বিতীয় অংশ চেকটি পরিশোধের জন্য উপস্থাপিত হয়নি বা ভাঙানো হয়নি। তাহলে প্রথম অংশটা কি ছিল বলো, প্রাপ্তি না প্রদান। পাওনাদারকে চেক ইস্যু করা হলো, নিঃসন্দেহে এটি প্রদান ছিল। তাহলে পাওনাদারকে চেক ইস্যু করা হয়েছে, এটি যদি প্রদান হয়ে থাকে তাহলে অলরেডি আমরা সেটিকে কি করেছি, মাইনাস করেছি। তাহলে এখন ঠিক করতে হলে কি হবে, কি করতে হবে, প্লাস করতে হবে। তার মানে আইটেমটি কি হবে, আইটেমটি প্লাস হবে। আশা করি বকেয়া চেক বা আউটস্ট্যান্ডিং চেক এটা সম্পর্কে তোমরা একটা ভালো ধারণা নিতে পেরেছ। এবার নেক্সট আইটেম হচ্ছে চেক প্রত্যাখ্যান। চেক প্রত্যাখ্যান মানে হচ্ছে চেক ডিসঅনার। বিভিন্ন কারণে আমরা জানি যে চেক প্রত্যাখ্যান হয়ে থাকে। এই চেক প্রত্যাখ্যানের ফলে আমাদের নগদান বই অনুযায়ী যে ব্যাংক জমার উদ্বৃত্ত থাকে, সেই নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে আমাদের ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী যে ব্যাংক জমার উদ্বৃত্ত, সেই পাস বই বা নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্তের মধ্যে একটা গরমিল পরিলক্ষিত হবে। তো চেক প্রত্যাখ্যান যখন হয় তখন আমরা দেনাদারের ব্যাংক হিসাবে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণটাকেই অধিকতর গুরুত্ব দিয়ে থাকি। আমরা দেখি যে চেক প্রত্যাখ্যান হওয়ার পিছনে যে বেশ কয়েকটি কারণ থাকে, এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই কারণটা এটা থাকে যে দেনাদারের যে তহবিল থাকে ব্যাংকে, সেই তহবিলে পর্যাপ্ত টাকা না থাকে, যার ফলে চেক প্রত্যাখ্যান। তো আরেকটু ক্লিয়ার করে বলছি আমি বিষয়টি। চেক প্রত্যাখ্যান বা ডিসঅনার, এই বিষয়টি ঘটনাটি শুরুটা হচ্ছে এরকম যে দেনাদারদের কাছ থেকে যে চেকটি আমরা পাই, আমাদের প্রাপ্য হিসাব বা দেনাদারদের কাছ থেকে যে চেকখানি আমরা প্রাপ্ত হই, যে চেকখানি আমরা পাই, নিয়ম অনুযায়ী আমরা সেই চেকটা কি করি, ব্যাংকে সাবমিট করি। তো ব্যাংকে সেই চেকটি জমা দেওয়ার পর ব্যাংকের মাধ্যমে সেটি আদায় করা হয়। তো এখন দেখা গেল যে দেনাদার বা প্রাপ্য হিসাব আমাকে 1 লক্ষ টাকার একটি চেক দিল। সে আমার কাছ থেকে ধারে পণ্য ক্রয় করেছিল 1 লক্ষ টাকা, সুতরাং সে আমাকে যে চেকখানা দিবে সেটির মূল্য থাকবে 1 লক্ষ টাকা। তো সে 1 লক্ষ টাকার একটি চেক আমাকে দিল, আমি সেই 1 লক্ষ টাকার চেকটি কি করব, ব্যাংকে জমা দিব। তাহলে 1 লক্ষ টাকার চেকটি যখন আমি ব্যাংকে জমা দিব, তখন ব্যাংক আমাকে সেটি পরিশোধ করবে, অর্থাৎ ব্যাংক আমার অ্যাকাউন্টে সেটিকে জমা করবে। এই যে 1 লক্ষ টাকার যে চেক, যদি দেনাদারের হিসাবে, দেনাদারের তহবিলে 1 লক্ষ টাকা না থাকে, ধরে নাও দেনাদার তহবিলে আছে 90,000 টাকা, কিন্তু সে আমাকে যে চেকটি দিয়েছে সেটির মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। এবার বলো, ব্যাংকের পক্ষে কি সম্ভব এই 1 লক্ষ টাকা পরিশোধ করা তার তহবিল থেকে? না, সম্ভব না। কারণ কি, সেখানে ঘাটতি আছে। তার তহবিলে জমা আছে 90,000, কিন্তু সে যে চেকটি দিয়েছে আমাকে তার মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে এবার ব্যাংক কর্তৃপক্ষ কি করবে? ব্যাংক সেই চেকখানি পরিশোধের যোগ্য নয় বলে সেটিকে ফেরত দিবে। তাহলে প্রত্যাখ্যান করবে সেটিকে, এই চেকটি পরিশোধের যোগ্য নয়, রিজেক্ট করবে। তাহলে এই যে চেক প্রত্যাখ্যানের ব্যাপারটি হচ্ছে এটি যে চেক ডিসঅনার হওয়া বা চেক প্রত্যাখ্যান হওয়া, যে যখনই পর্যাপ্ত পরিমাণ তহবিলে টাকা না থাকবে,
অনেক সময় দেখা যায় নমুনা স্বাক্ষর অনুযায়ী স্বাক্ষর না মিলার কারণে, বা চেকের মধ্যে যে তারিখটি দেওয়া থাকে, সেটি চেকের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, সেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে পরে, অথবা দেখা যায় চেকের মধ্যে অসংখ্য কাটাকাটি, ভাষা ভাঁজা, এরকম যদি কোনো কিছু থাকে সেটি। তো এই যে চেক প্রত্যাখ্যান হওয়া, এই ব্যাপারটি আমাদের কাছে কি সরল আইটেম না জটিল আইটেম? নিঃসন্দেহে এটি একটি জটিল আইটেম। এই জন্য জটিল আইটেম কারণ চেক প্রত্যাখ্যান হওয়ার যে ব্যাপারটি বা বিষয়টি, সেটি কিন্তু ফ্রেশ কোনো ঘটনা না, এর সাথে পূর্বের আরেকটি ঘটনা ওতপ্রোতভাবে জড়িত। চেক প্রত্যাখ্যান হবে, চেক প্রত্যাখ্যান হবার আগের ঘটনাটি কি? আগের ঘটনাটি হচ্ছে যে চেকটি পেতে হবে। তাহলে আমরা প্রথমে দেনাদারদের কাছ থেকে একটি চেক পাবো, তারপর সেটিকে ব্যাংকে জমা দিব, তারপর সেটি প্রত্যাখ্যান হবে। তাহলে যখনই আমি চেকটি দেনাদারদের কাছ থেকে পাবো, তখন সেই চেকটি কিন্তু আমি লিখে ফেলবো আমার নগদান বইতে। আমানতকারী তার নগদান বইতে কিন্তু সেটিকে লিপিবদ্ধ করে ফেলবে যে এই চেকটি পাওয়া গেছে। তাহলে অলরেডি আমি আমার নগদান বইতে ব্যাংকের ঘরে ডেবিট পাশে কিন্তু লিখে ফেলেছি যে চেকটি পাওয়া গেছে, অর্থাৎ আমার ব্যাংকের টাকা অলরেডি বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই চেকটি যখন ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক যদি সেটিকে প্রত্যাখ্যান করে, তাহলে কি আদৌ আমার অ্যাকাউন্টে সেই চেকটি আদায় হলো বা জমা হলো? জমা হয় না। তাহলে যা হবার কথা ছিল তা কি আদৌ হয়েছে? তা হয়নি। তাহলে যা হবার কথা ছিল তা যদি না হয়, তাহলে আমরা সেটিকে জটিল আইটেম হিসেবে গণ্য করব বলেছিলাম। আর যদি জটিল আইটেম হয়, তাহলে অবশ্যই সেটাতে দুইটা পার্ট থাকবে, দুটি ঘটনা থাকবে। এখানেও দেখো সুপ্রিয় শিক্ষার্থী, দুটি ঘটনাই আছে। প্রথম ঘটনা হচ্ছে দেনাদারদের কাছ থেকে চেক পাওয়া গেছে, দ্বিতীয় ঘটনা হচ্ছে চেকটি আদায়ের জন্য জমা দেওয়ার সময় প্রত্যাখ্যাত হয়েছে। তাহলে প্রথম অংশটি বিবেচনা করো, সেটি প্রাপ্তি ছিল না প্রদান ছিল? দেনাদারদের কাছ থেকে চেক পাওয়া গেছে, তাহলে এটি আমার জন্য কি ছিল? প্রাপ্তি ছিল। তাহলে অলরেডি আমি এটিকে কি করেছি? প্লাস করে ফেলেছি। তো অলরেডি আমি এটিকে যোগ করেছি বা প্লাস করেছি। তাহলে যা হবার কথা ছিল তা কিন্তু হয়নি। তাহলে আমি যে প্লাস করেছি যা ভেবে, সেই প্লাস কিন্তু হয়নি। তাহলে এখন ঠিক করতে হলে কি করতে হবে? প্লাস করেছি মানেই হচ্ছে আমি আমার নগদান বইতে ব্যাংকের ব্যালেন্সকে বাড়িয়ে দিয়েছি, কিন্তু সেটি যদি প্রত্যাখ্যাত হয় ব্যাংক কর্তৃক, তাহলে আমার ব্যাংকের ব্যালেন্স কিন্তু বাড়েনি। তাহলে এখন কি করতে হবে? ঠিক করতে হলে কমাতে হবে, দ্যাট মিনস মাইনাস করতে হবে। তাহলে দেখো, আমরা আগেই বলেছি এটা অনেকটা প্রক্রিয়াধীন চেকের মতো, যে চেকের আদায়ের জন্য জমা দেওয়া হয়েছিল, নির্দিষ্ট সময়ে আদায় হয়নি। ওটি যেমন নির্দিষ্ট সময়ে আদায় হয়নি, আর এটি কি প্রত্যাখ্যাত হয়ে গেছে, যে এটি আর আদায়ের সম্ভাবনা এখন নেই, যে পর্যন্ত তহবিল তার সংশোধন না করা হবে। তাহলে এই চেক প্রত্যাখ্যানের ব্যাপারটি আমরা দেখলাম যে চেক প্রত্যাখ্যান হওয়ার আগে কি করতে হবে? চেকটি প্রাপ্ত হতে হবে। আর এই চেকটি যখন আমাদের প্রাপ্ত হবে, তখন আমরা অলরেডি সেটিকে প্লাস করে ফেলবো। তো আমরা নগদান বইতে এই লেনদেনটি সংগঠিত হওয়ার সাথে সাথেই লিখে ফেলবো যে আমার ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে বা বেড়ে গেছে। কিন্তু ব্যাংক কর্তৃক সেটি প্রত্যাখ্যাত হয়, ব্যাংকের টাকা আসলেই বাড়বে না। তাই এটা ঠিক করতে হলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমরা প্লাস করেছিলাম, এখন আমরা কি করবো? সেটিকে মাইনাস করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব যে বিষয়টি, সেটা হচ্ছে ডেবিট মেমো। আমরা দেখি যে প্রায় ডেবিট মেমো, ক্রেডিট মেমো, এই ব্যাপারগুলো আমাদের উদ্দীপকগুলোতে আসে, বা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ডেবিট মেমো এবং ক্রেডিট মেমো, এই দুটি মেমো আসলে আমানতকারীকে ইনফর্ম করার, অবগত করার একটি প্রক্রিয়া। আমানতকারীকে ব্যাংক কিছু বিষয় সম্পর্কে অবগত করে, যে বিষয়গুলো সম্পর্কে আমানতকারী অবগত থাকে না বা হতে পারে না, কিন্তু আবার সেটি তার জানাও প্রয়োজন। না হলে কি এই নগদান বইয়ের ব্যাংক ব্যালেন্স এবং পাস বইয়ের ব্যাংক ব্যালেন্সের মধ্যে একটি গরমিল পরিলক্ষিত হবে। তো সেই মেমোর মাধ্যমে এই বিষয়গুলো, এই তথ্যগুলো, যে তথ্যগুলো তার জানা নেই, সেগুলোকে জানিয়ে দেওয়া হয় ব্যাংকের পক্ষ থেকে।
সেটাকেই বলা হয় মেমো, এবং এই মেমো দুটির নামই হচ্ছে ডেবিট মেমো এবং ক্রেডিট মেমো। তোমরা খুব সহজেই বুঝে নিতে পারবে, একটু মনোযোগ দাও, তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। দেখো, আমরা উদ্দীপকে বা এই ব্যাংক সমন্বয় বিবরণের অঙ্ক করতে গিয়ে আমরা দেখেছি যে কিছু আইটেম এরকম থাকে কমন, যেটা সব অঙ্কেই থাকে। আমি কিন্তু পূর্বেই তোমাদেরকে বলেছি, বিগত লেকচারগুলোতে আমি বলেছি, এর ক্ষেত্র বা সীমা কিন্তু খুবই ক্ষুদ্র, সীমিত, যে কিছু আইটেম জাস্ট 15 থেকে 20টা সর্বোচ্চ, 15 থেকে 20টি আইটেম সর্বোচ্চ, এর বাইরে এখানে আসলে কিছু নেই। এই লেনদেনগুলোই বারবার আসবে প্রত্যেকটা অঙ্কে। এই লেনদেনগুলোর উপর ভিত্তি করেই পুরো ব্যাংক সমন্বয় বিবরণীটা পরিচালিত হচ্ছে। তাহলে তোমরা খুব মনোযোগ সহকারে, আমার মনে হয় যদি কেউ 2 ঘন্টা সময় ব্যয় করো এটার পিছনে, তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই সহজ একটা চ্যাপ্টারে পরিণত হবে। খুব সহজেই তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবে। আমি তোমাদেরকে যেভাবে এই বিষয়গুলো সম্পর্কে আলাদা করে সহজে কিছু ফর্মুলা অনুযায়ী বুঝিয়ে দিয়েছি, তোমরা যদি সেই বিষয়গুলো অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমাদের কাছে এই জিনিসটা 2 ঘন্টায় কমপ্লিট করে ফেলা সম্ভব হবে। তো দেখো, যে কিছু আইটেমের কথা বললাম আমি, এর মধ্যে একটা আইটেম এরকম যে ব্যাংক চার্জ কর্তন করুন। ব্যাংক চার্জ কর্তন করবো, আমি একটা ছোট আইটেম দিয়ে বোঝাচ্ছি। তো ব্যাংক যে চার্জ কর্তন করে, তার মানে কি, ব্যাংক আমার হিসাব থেকে একটা অর্থ কেটে রাখলো। এই যে ব্যাংক চার্জ কর্তন করে, এটা ধরো ব্যাংক যদি প্রতি মাসেই করে থাকে। এখন আমরা জানি যে সফটওয়্যারে সকল হিসাব সম্পূর্ণ হয়, তাদের সমস্ত এন্ট্রি তারা সফটওয়্যারে লিপিবদ্ধ করে, সফটওয়্যারে তারা সমস্ত ঘটনা বা ট্রানজাকশনগুলো লিখে, তারপর সেখান থেকে তারা সহজেই চূড়ান্ত একটা হিসাব তারা জানতে পারে। তো এই জন্য সুদের হার এগুলো আমরা জানি যে বছরান্তে হয়ে থাকলেও প্রতি মাসেই কি করে, সেই সফটওয়্যার সেটাকে অ্যাডজাস্ট করে নেয়, অর্থাৎ প্রতি মাসেই তোমার একটা সুদ, একটা চার্জ তারা কেটে নিচ্ছে হিসাব করে, বছরের হিসাব করে প্রতি মাসে সেই চার্জটা কেটে নেবে। তাহলে যখন তোমার ব্যাংক চার্জ কর্তন করবে, আমরা জানি এটি আমাদের জন্য কি একটি খরচ। ব্যাংক চার্জ কর্তন করলো, তার মানে কি, ব্যাংক আমার হিসাব থেকে একটা টাকা কেটে নিল। এই যে তথ্যটা, এটা কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে জানতে পারি না। এবং ব্যাংক সমন্বয় বিবরণী করতে গেলে আমরা যে উদ্দীপকটা দেখি, যেখানে গড়মিলের কারণগুলো লেখা থাকে, আমরা কিন্তু দেখি যে এই আইটেমটা কমন, অর্থাৎ যে ব্যাংক চার্জ কর্তন করলো, এই আইটেমটা কিন্তু থাকেই। তার মানে কি, এটা নিত্যনৈমিত্তিক একটা ঘটনা, এটা ঘটবে প্রতি মাসে। যে ব্যাংক ঠিক কবে কত টাকা চার্জ করছে আমাদেরকে, সেটি কিন্তু আমরা জানি না, আমাদের নলেজে থাকে না। তো এই যে ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময় যখন এরকম কিছু কর্তন করে, যখন আমাদের অ্যাকাউন্ট থেকে, আমাদের হিসাব থেকে যখন ব্যাংক কিছু কেটে রাখে বা কর্তন করে, এই বিষয়গুলোই ব্যাংক আমানতকারীকে যেই পত্রের মাধ্যমে বা যেই চিঠির মাধ্যমে বা যেই মেমোর মাধ্যমে জানায়, সেটিকেই বলা হয় ডেবিট মেমো। তাহলে ব্যাংক যেই চার্জগুলো কর্তন করে আমাদের হিসাব থেকে, ব্যাংক যেই চার্জগুলো কর্তন করে, সেই কর্তনের বিষয়গুলো আমাদেরকে যেই মেমোর মাধ্যমে জানায়, সেটিকে বলা হয় ডেবিট মেমো। খুব বেশি জটিল মনে হচ্ছে কি? তাহলে আরেকটু সহজ করি। ব্যাংকে জমা 10,000 টাকা, ব্যাংকে যদি আমরা নগদ 10,000 টাকা জমা দিই, তো আমরা জানি যে আমরা এর জাবেদা দিই ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা হচ্ছে আমানতকারীর পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে। কারণ আমরা ব্যাংকে নগদ 10,000 টাকা জমা দিলে আমাদের ব্যাংকের টাকা বেড়ে যায়, আর নগদ টাকা কি হয়, কমে যায়। এই জন্য আমরা ব্যাংকে কি করি, ডেবিট করি, আর নগদ টাকা কমে যায়, নগদান হিসাবকে কি করি, ক্রেডিট করি। কিন্তু যেহেতু আমি একটু আগে ব্যাংকের কথা আলোচনা করছিলাম, তাহলে এই আইটেমটা ব্যাংক কি জাবেদা দিবে, ব্যাংকের পক্ষ থেকে জাবেদা কি হবে, সেটি জানা আমাদের জন্য জরুরি। এবং সেটিও আমরা খুব সহজেই জানতে পারবো
তুমি যখন তোমাকে ব্যাংকের হিসাব রক্ষক হিসাবে চিন্তা করবে, আমি কিন্তু একটি কথা সবসময় বলি যে যখনই তুমি হিসাব বিজ্ঞানের অঙ্ক করতে যাবে তখন একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, তুমি কে? তুমি কে? এই হিসাব বিজ্ঞানের অঙ্ক যে করতে যাচ্ছ, অঙ্কগুলো যে করছো, তুমি কে? কি হিসাবে অঙ্কগুলো করছো? অনেকে প্রশ্ন উত্তর দেয় আমি মালিক। না, যদি মালিকের পয়েন্ট অফ ভিউ থেকে অঙ্ক করো তাহলে সব ভুল হয়ে যাবে। তাহলে তোমাকে মনে রাখতে হবে তুমি হচ্ছ হিসাব রক্ষক, তুমি হচ্ছ ইউ আর দ্য অ্যাকাউন্টেন্ট অফ দ্যাট ইনস্টিটিউট, বা তুমি ওই প্রতিষ্ঠানের একজন হিসাব রক্ষক। সেই হিসাব রক্ষকের পয়েন্ট অফ ভিউ থেকে যখন তুমি এই কাজগুলো করবো তখন তোমার কাছে সব ঠিকঠাক মনে হবে এবং প্রতিষ্ঠানের হিসাবটা সঠিকভাবে বা যথাযথভাবে সংরক্ষিত হবে, লিপিবদ্ধ করা হবে। তো আমি একজন হিসাব রক্ষক, আমি এখন একটি প্রতিষ্ঠানের হিসাব রক্ষক, একজন আমানতকারীর হিসাব রক্ষক। এখন আমি যদি চিন্তা করি আমি একজন ব্যাংকের হিসাব রক্ষক, তাহলে ব্যাংকের পয়েন্ট অফ ভিউ থেকে ভেবে আমি কিন্তু জাবেদাটা করে ফেলতে পারবো খুব সহজেই। এখন আমি চিন্তা করছি আমি একজন হিসাব রক্ষক, একটা ব্যাংকের আমি হিসাব রক্ষক। তাহলে এই ব্যাংকে কি করলো? আমানতকারী টাকা জমা দিল। যখন ব্যাংকের পয়েন্ট অফ ভিউ থেকে আমি দেখব তখন আমি কি পাবো? যে আমার আমানতকারী যখন টাকা জমা দিবে তখন আমার কাছে কি হবে? নগদ টাকা আসবে। কারণ নগদ টাকা এসেছে ব্যাংকে। তাহলে সেই ব্যাংকের হিসাব রক্ষক কি দেখবে? যে তার প্রতিষ্ঠানে নগদ টাকা এসেছে বা নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে তার পয়েন্ট অফ ভিউ থেকে জাবেদাটা কি হবে? নগদান হিসাব ডেবিট। কারণ প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে বা এসেছে। এই টাকাটা কে জমা দিয়েছে? আমানতকারী। তাহলে আমানতকারী যদি টাকাটা জমা দেয়, এটা ব্যাংকের জন্য কি হলো? কেন আমানতকারী যে টাকাটা জমা দিল, আমানতকারী কি সত্য ত্যাগ করে টাকাটা দিয়ে দিয়েছে ব্যাংকে? দান করেছে কি? না, আমানতকারী এটি আমানত হিসেবে জমা রেখেছে, একটা নির্দিষ্ট সময় পর সেটি আবার কি সে ফেরত নিয়ে নেবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা জানো এটি প্রতিষ্ঠানের জন্য একটা দায় বা লাইবিলিটিস। তাহলে এই যে নগদ টাকাটা আমি পেলাম, নগদ টাকা কোথেকে আসলো? আমানতকারীর কাছ থেকে আসলো। তাহলে আমানতকারীর কাছ থেকে যে টাকাটা আসলো এটি আবার আমাদেরকে কি করতে হবে? পরিশোধ করে দিতে হবে। তাহলে এটি আমাদের জন্য দায়, এবং আমরা জানি যে দায় কি হয়? বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে আমরা এখানে আমানতকারীর হিসাবকে কি করব? ক্রেডিট করব। তাহলে আমরা লিখবো যে আমানতকারীর হিসাব ক্রেডিট। তাহলে এই জাবেদাটা থেকে তুমি লক্ষ্য করো, যখন আমানতকারী ব্যাংকে টাকা জমা দিচ্ছে, অর্থাৎ ব্যাংক যখন আমানতকারীর কাছ থেকে টাকা পাচ্ছে, তখন সেটি আমানতকারীকে ব্যাংক কি করছে? ক্রেডিট করছে। আমানতকারীকে ব্যাংক তখন কি করছে? ক্রেডিট করছে, ক্রেডিট হিসাবে লিখছে। এবার আমি যদি বলি যে চার্জ কর্তন ব্যাংক কর্তৃক 500 টাকা। ব্যাংক কর্তৃক যদি চার্জ কর্তন করা হয় 500 টাকা, তাহলে ব্যাংক কি করবে? সেই টাকাটা কোত্থেকে কেটে নিবে? ব্যাংক কেটে নিবে আমানতকারীর হিসাব থেকে। তাহলে একটু আগে আমানতকারী যে টাকাটা জমা দিয়েছিল 10,000 টাকা, ব্যাংক কি করেছে? পুরো 10,000 টাকায় আমানতকারীর নামে ক্রেডিট করেছে। এবার ব্যাংক যে চার্জ কর্তন করবে কোত্থেকে করবে? এই আমানতকারীর এই টাকাটা থেকে। তাহলে আমানতকারীর এই 10,000 টাকা থেকে যদি ব্যাংক 500 টাকা কেটে নেয়, তাহলে আমানতকারীর অ্যাকাউন্টে কত টাকা জমা থাকবে? 9,500। তাহলে বলো তার অ্যাকাউন্টের টাকা বেড়ে গেল না কমে গেল? কমে গেল। আচ্ছা এবার বলো তো, একটু আগে ব্যাংকের দায় কত ছিল? আমানতকারীকে কত টাকা পরিশোধ করতে হবে? যখন আমানতকারী 10,000 টাকা জমা দিয়েছে, ব্যাংকের দায়ের পরিমাণ ছিল 10,000। তাহলে ব্যাংকের দায়টা 10,000 টাকা বৃদ্ধি পেয়েছিল। এই জন্য ব্যাংক আমানতকারীর হিসাবকে ক্রেডিট করেছিল 10,000 টাকা, দায় বৃদ্ধি পেয়েছিল 10,000 টাকা। এবার যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে এখান থেকে 500 টাকা চার্জ কর্তন করে ফেলার পর এবার ব্যাংকের কত টাকা পরিশোধ করতে হবে আমানতকারীকে? তোমরা বলবে 9,500 টাকা। তাহলে একটু আগে দায় ছিল কত টাকা? 10,000 টাকা। এখন দায় কত টাকার হয়ে গেল? 9,500 টাকা। তার মানে কি ব্যাংকের দায়ের পরিমাণটা কি কমলো না বৃদ্ধি পেল?
রাইট, কমে গেল। তাহলে ব্যাংকের দায় কমে গেছে। দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। যখন দায় বৃদ্ধি পেয়েছিল ব্যাংক আমানতকারীকে কি করেছিল? ক্রেডিট করেছিল। এখন ব্যাংকের দায় কমে গেছে, তাহলে ব্যাংক আমানতকারীকে কি করবে? ডেবিট করবে। তাহলে এবার ব্যাংক আমানতকারীকে কি করবে? ডেবিট করবে। এই যে দেখো আমরা আলোচনা করছিলাম যে ডেবিট মেমো। তাহলে চার্জ কর্তন করলে পরে ব্যাংক যখনই চার্জ কর্তন করবে তখন জাবেদা অনুযায়ী আমরা দেখলাম কি যে ব্যাংক আমানতকারীকে সেই জাবেদায় কি করবে? ডেবিট করবে। তাহলে যেই মেমোর মাধ্যমে ব্যাংক এই ঘটনাটা সম্পর্কে আমানতকারীকে অবগত করবে বা জানাবে সেটির নামই হচ্ছে ডেবিট মেমো, সেটিকেই বলা হবে ক্রেডিট মেমো। ঠিক একইভাবে যখন আমরা দেখব যে ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক যেমন চার্জ কর্তন করে তেমনি ব্যাংক সুদও মঞ্জুর করে। তাহলে ব্যাংক যদি সুদ মঞ্জুর করে তাহলে সেটি কি হবে? আমানতকারীর হিসাবে টাকাটা বেড়ে যাবে। তাহলে আমানতকারীর হিসাবে যদি টাকা বেড়ে যায়, তা আমানতকারীর ব্যাংকের প্রথমে ধরো আমানতকারী জমা দিয়েছিল 10,000, এই যে আমাদের আলোচনা অনুযায়ী যখন আমানতকারী 10,000 টাকা জমা দিয়েছে তখন ব্যাংকের দায় ছিল কত টাকা? 10,000 টাকা। এবার ব্যাংক যদি সুদ মঞ্জুর করে 500 টাকা, তাহলে আমানতকারীর প্রাপ্য টাকার পরিমাণ কত হবে? 10,000 না 10,500? 10,500, কারণ সে 10,000 টাকা জমা দিয়েছিল, ব্যাংক সুদ মঞ্জুর করেছে আরো 500 টাকা, তার মানে তার অ্যাকাউন্টে যোগ হয়েছে কত? আরো 500 টাকা। তাহলে তার অ্যাকাউন্টে এখন জমা আছে 10,500 টাকা। তাহলে ব্যাংক তাকে এখন কত পরিশোধ করবে? 10,500 টাকা। তাহলে বলো ব্যাংকের দায় বাড়লো না কমলো? তাহলে ব্যাংকের দায় বেড়ে গেল। আগে ছিল 10,000, এখন হয়েছে 10,500। তাহলে ব্যাংকের দায় যদি বেড়ে যায় কোনো ঘটনার দ্বারা, তাহলে ব্যাংক কিন্তু সেখানে আমানতকারীকে কি করে? ক্রেডিট করে। তাহলে এই যে সুদ মঞ্জুর করলো এর ফলে কি হবে? ব্যাংকের দায়টা কিন্তু বেড়ে যাবে। ব্যাংক আমানতকারীকে আরো বেশি কিছু টাকা প্রদান করতে বাধ্য থাকবে। তাহলে এই যে সুদ মঞ্জুর করার যে ব্যাপারটা, আমি দেখলাম যে সুদ মঞ্জুর করলো, এই ঘটনার ফলে জাবেদায় আমানতকারীকে কিন্তু আবারও ক্রেডিট করা হবে। তাহলে এখানে যখনই আমানতকারী কোনো অর্থ প্রাপ্ত হবে, মানে আমানতকারীর অবগতিতে নাই, আমানতকারীর নলেজে নাই, এরকম কোনো ঘটনার প্রেক্ষিতে ব্যাংকে অর্থটা যোগ হবে বা বৃদ্ধি পাবে বা বাড়বে, আমানতকারী জানা থাকবে না সেটি। সেই ঘটনাটি যখন ব্যাংক আমানতকারীকে জানাবে তখন জানাবে সেটিকে যে মেমোর মাধ্যমে, সেটির নাম হচ্ছে ক্রেডিট মেমো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার শেষ যে অংশটি সেটি আমি একটু বলে দিচ্ছি, বলেই আজকে আমরা আমাদের শেষ করব। নগদান বা পাস বই, এই যে উদ্বৃত্তের যে ব্যাপারটা, অর্থাৎ দেখা গেল আমরা সমস্ত অঙ্ক সব কিছু ঠিকঠাক মতো শিখে ফেললাম, আমরা প্রত্যেকটা উপাদান সম্পর্কে ভালো আইডিয়া নিলাম, আমরা আশা করি যে কোনো আইটেমই থাকুক না কেন আমরা এই অঙ্কটা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে করে নিতে পারবো। তো হঠাৎ করে দেখা গেল অঙ্কের যে উদ্দীপকটি দেওয়া আছে সেখানে এরকম লেখা যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, অথবা বলা আছে পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। দেখো আমরা অধিকাংশ উদ্দীপকেই যে বিষয়টা দেখবো যে কোনো একটি ব্যালেন্স দেওয়া থাকতে পারে, এবং যদি একটি থাকে তাহলে অধিকাংশ ক্ষেত্রে সেখানে থাকে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্দীপক। অনেক ক্ষেত্রে দুটি ব্যালেন্সই দেওয়া থাকে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্দীপ্ত, পাস বই অনুযায়ী বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্দীপ্ত। যদি একটি দেওয়া থাকে তাহলে তো সেটি দিয়ে আমরা অঙ্কটি শুরু করবো, যেটি যাই দেওয়া থাকে। আবার যদি দুটি দেওয়া থাকে তাহলে যে কোনো একটি নিয়ে আমরা আমাদের অঙ্কটা শুরু করতে পারি, যে কোনো একটি ব্যালেন্স নিয়ে।
তো আমি হঠাৎ করেই দেখলাম এই যে পজিটিভ যে ব্যালেন্সগুলো ছিল, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত বা পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত, তো আমরা অলরেডি আমাদের মাথায় ওটা সেট করে ফেলেছি। আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিয়েছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত। তা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্তকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিয়ে আমরা কিন্তু কিছু নিয়ম শিখলাম যে কীভাবে যোগ করতে হবে বা কোন কোন আইটেমগুলোকে বিয়োগ করতে হবে। এবং আমরা এটাও মাথায় রাখলাম যে যদি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত অনুযায়ী নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত থাকলে আমরা যে আইটেমগুলোকে যোগ করব, পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত থাকলে সেই আইটেমগুলোকে বিয়োগ করব। আবার নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্তের ক্ষেত্রে যে আইটেমগুলোকে আমরা বিয়োগ করব, পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্তের ক্ষেত্রে সেই আইটেমগুলোকে আমরা যোগ করব। তাহলেই কিন্তু হয়ে গেল। অর্থাৎ এই দুটি ব্যালেন্সই তো আসলে নগদান বই আর পাস বই, মূল বিষয় তো এই দুটি, এবং এই দুইটার যে ব্যালেন্স, সেই ব্যালেন্সের যে গরমিল হবে সেটিকে ঠিকঠাক করাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর কাজ। তাহলে ব্যালেন্স তো দুইটাই, কিন্তু উদ্দীপকগুলো আমরা বইয়ের মধ্যে যদি দেখি তাহলে আমরা দেখবো যে সেখানে আরো দুইটা রূপ থাকতে পারে বা চলে আসে। সেটা কি? তার একটা হচ্ছে এরকম, নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। প্রথমে তুমি আমাকে বলো, এটি দেখে আমরা অনেকে কনফিউজড হয়ে যাই, এটা কোত্থেকে আসলো বা কি এটা। আমরা প্রথম যে বিষয়টা মাথায় রাখবো সেটি হচ্ছে এখানে দুটি বইয়ের ব্যালেন্সের কথাই বলা হচ্ছে, একটা নগদান বই আর একটা হচ্ছে পাস বই। এখানে এর বাইরে আর কোনো বই নেই। তাহলে তুমি আমাকে বলো যে এই দুটি ব্যালেন্স ছাড়া কি আর কিছু এখানে আসতে পারে? হতে পারে না, হতে পারে না। তাহলে আমরা এখানে যে দুটি ব্যালেন্সের কথা বললাম, আমরা শিখেছি যে এই দুটি ব্যালেন্সের নাম, একটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত, আরেকটি হচ্ছে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত। তাহলে এই দুটি ব্যালেন্সের যে নাম আমরা শিখেছি সেটি সঠিক, তবে এর দুটি রূপ থাকতে পারে, এর বাইরে কিন্তু কিছু না। এই নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত, এর আরেকটি নাম থাকতে পারে। পাস বই অনুযায়ী যে ব্যাংক জমার উদ্ধৃত্ত, এর আরেকটি নাম থাকতে পারে, কিন্তু সেটা সমার্থক, এর বাইরে কিছু না। তাহলে এখন বোর্ডে আমি যে দুটি নাম লিখলাম, এই দুটি নাম কিন্তু ওই দুইজনেরই দুটি নাম। তাহলে কার কোনটা নাম সেটা আবার আমরা যদি না জানি, আমাদের যদি জানা না থাকে, তাহলে কিন্তু আমাদের সমস্ত অঙ্কটা এলোমেলো হয়ে যেতে পারে। কারণ এখানে যে ভিন্ন দুইটা রূপ, সেই রূপটা সঠিকভাবে যদি আমরা চিহ্নিত করতে না পারি, তাহলে আমরা হয়তো পুরো উল্টো কাজটা করে ফেলতে পারি। অর্থাৎ যেগুলোকে যোগ করার কথা সেগুলো বিয়োগ করে দিতে পারি, যেগুলো বিয়োগ করার কথা সেগুলোকে যোগ করে দিতে পারি। তাহলে কি হবে? রেজাল্ট হবে জিরো, অর্থাৎ কিছুই মিলবে না, আমাদের কিছুই হবে না। শুধুমাত্র এই বিষয়টা না জানার কারণে যে আসলে এর আরেকটা নাম কি থাকতে পারে, বা যদি ভিন্ন একটা রূপে আসে, তাহলে আমি এটাকে আমার যে শেখা দুটি রূপ, সেই রূপে আমি কিভাবে কনভার্ট করতে পারি খুব সহজে। তো আমি মনে করি এই বিষয়টাকে অনেকেই গুরুত্ব দেয় না, বা হয়তো বা ঠিক ততটা ইম্পর্টেন্স পায় না এই দুটা বিষয়। কিন্তু আমার মতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই খুবই জরুরি একটা বিষয় এই জিনিসটা জানতে পারা। কারণ সমস্ত অঙ্কটা খুব ভালোভাবে বোঝার বা শেখার পরও শুধুমাত্র এই একটা এই বাক্যটার কারণে তোমার পুরো পরিশ্রম ব্যর্থ হয়ে যেতে পারে। সেই জন্যই আমি খুব সহজেই একটা ফর্মুলার মাধ্যমে তোমাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি, তাহলেই তোমরা বুঝে যেতে পারবে। তাহলে আসো আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি, একটা ম্যাজিক ফর্মুলা। ধরো আমরা প্রথম মাথায় রাখবো যেটা, যে আমরা কি শিখেছি, দুটি নাম শিখেছি, দুটি ব্যালেন্সের দুটি নাম। কি নাম সেটি? একটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত, আরেকটা হচ্ছে কি পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত। এবার আমরা আর নতুন কিছু শিখতে চাই না, অন্য যে কোনো রূপে যাই আসুক না কেন, আমরা চাই ওইটাকে এই বাক্যেতে পরিণত করতে। যেই বাক্য দুটি আমরা শিখেছি, যেই বাক্য দুটিতে আমরা অভ্যস্ত, আমরা চাই অন্য যে কোনো বাক্যই উদ্দীপক হিসাবে আসুক না কেন, আমরা সেটিকে এই বাক্যের রূপে এনে ছাড়ব।
তাহলে আমাদের কাছে সেটি বুঝতে সহজ হবে। তাহলে এটা কি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত? হ্যাঁ, তাহলে আমি এই ফর্মুলায় যোগ বিয়োগ করবো। এটা কি পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত? তাহলে আমি এই ফর্মুলায় যোগ বিয়োগ করবো। তার মানে এই বাক্য দুটি আমাদের কাছে অত্যন্ত সহজবোধ্য। তাহলে দুর্বোধ্য যাই থাকুক না কেন, সেটিকে এই সহজ দুটি বাক্যে আমরা পরিণত করব, এটি হচ্ছে আমাদের কাজ। তাহলে এখানে যাই আছে আমি এটাকে কনভার্ট করব, আমি এটার উপর আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। সেই ফর্মুলা অ্যাপ্লাই করলে পরে এটার আরেকটা নাম ভেসে উঠবে। সেই নামটা দেখা যাবে আমরা যে দুটি নাম শিখেছিলাম তারই একটি। তাহলে আমরা সহজেই বুঝে যাব যে আসলে এটি কি। দেখো প্রিয় শিক্ষার্থী, এটি আমরা কিভাবে সহজেই করতে পারি। লক্ষ্য করো, এখানে প্রথম দেওয়া আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। আবার এখানে দেওয়া আছে পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। দেখো এখানে দুইটা পার্ট আমার মতে, একটা হচ্ছে নগদান বই অনুযায়ী, আরেকটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। এখানেও দুইটা পার্ট, একটা হচ্ছে পাস বই অনুযায়ী, আরেকটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। কারণ দেখো এখানে নগদান বই অনুযায়ী না থেকে পাস বই অনুযায়ী থাকতে পারতো, এখানে ব্যাংক জমাতিরিক্ত না থেকে ব্যাংক জমার উদ্ধৃত্ত থাকতে পারতো, এখানে পাস বই অনুযায়ী না থেকে নগদান বই থাকতে পারতো, এখানে ব্যাংক জমাতিরিক্ত না থেকে ব্যাংক জমার উদ্ধৃত্ত থাকতে পারতো। তো আমাদের যে ম্যাজিক ফর্মুলাটা সেটি হচ্ছে এই যে সব বাক্যটা, এই বাক্যে আমি বলেছি কয়টি পার্ট? দুটি, একটা নগদান বই অনুযায়ী, আরেকটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। এটা কি পাস বই অনুযায়ী, আরেকটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। তো দেখো আমরা যদি এই দুটি পার্টকে উল্টে দিই তাহলে নতুন একটা রূপ আসবে। দুটি পার্টকে কিভাবে উল্টাবো? আমরা জানি যে নগদান বই অনুযায়ী হতে পারে, আর কি অনুযায়ী হতে পারে? পাস বই অনুযায়ী। তাহলে নগদান বই অনুযায়ী থাকলে এটাকে উল্টানো মানে হচ্ছে কি পাস বই অনুযায়ী হয়ে যাবে। ব্যাংক জমাতিরিক্ত থাকলে এটাকে উল্টানোর মানে হচ্ছে ব্যাংক জমার উদ্ধৃত্ত। তাহলে এখানে আছে কি পাস বই অনুযায়ী, তাহলে এটাকে উল্টানো মানে কি পাস বই অনুযায়ী উল্টে দিলে হবে নগদান বই অনুযায়ী। ব্যাংক জমাতিরিক্ত, এটাকে উল্টে দিলে হবে ব্যাংক জমার উদ্ধৃত্ত। এইভাবে উল্টানোর কথা বলছি। তাহলে আবার আসো আমরা দেখি নগদান বই অনুযায়ী এটাকে যদি উল্টাই তাহলে কি আসে? নগদান বই অনুযায়ী উল্টালে আসে পাস বই অনুযায়ী। নগদান বইকে উল্টালে আসে পাস বই অনুযায়ী। তাহলে আমরা নগদান বই অনুযায়ীটা মুছে দিলাম, নগদান বই অনুযায়ী কি উল্টে কি আনলাম? পাস বই অনুযায়ী। ব্যাংক জমাতিরিক্ত, এটাকে উল্টালে কি আসে? ব্যাংক জমার উদ্ধৃত্ত। তাহলে আমরা লিখলাম নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত। তার আগের যে আইটেমটা ছিল, যে জমাতিরিক্ত নামে যে আইটেমটা আমাদেরকে কিছুটা কনফিউজ করেছিল, তাকে আমি কি করলাম? উল্টে দিলাম। তাকে উল্টে দেওয়ার পর আমি একটা ভিন্ন রূপ পেলাম। এখন দেখো তো এই রূপটা আমাদের কাছে পরিচিত কিনা। কি এসেছে? পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত। তার মানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্তের আরেকটা নাম হচ্ছে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত। তুমি যদি এটা মুখস্থ রাখতে চাও যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্তের আরেকটা নাম হচ্ছে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত, তাহলে সেটা খুব বেশি সময় মুখস্থ থাকবে না, একটু পর পর এলোমেলো লাগবে, ভুলে যাবে। কিন্তু তুমি শুধু এই ফর্মুলাটা মাথায় রাখো যে যদি আমার পরিচিত কোনো রূপে না আসে, আমার পরিচিত কোনো ফরম্যাটে না আসে বাক্যটি, আমি বাক্যটিকে উল্টে দেখব যে আমার পরিচিত হয় কি। ঠিক এখানে দেখো পাস বই অনুযায়ী, তাহলে পাস বই অনুযায়ী উল্টোটা কি? পাস বই অনুযায়ী উল্টোটা হচ্ছে নগদান বই অনুযায়ী। তাহলে পাস বই অনুযায়ী উল্টোটা হচ্ছে নগদান বই অনুযায়ী, মুছে দিলাম। ব্যাংক জমাতিরিক্তের উল্টোটা কি? ব্যাংক জমার উদ্ধৃত্ত। তাহলে কি দাঁড়াবে? এবার রূপটা কি? নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত। তার মানে পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত যেটা ছিল, সেই পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্তের আরেকটা নাম হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত। প্রিয় শিক্ষার্থী, দেখো তো এবার এই দুইটা চেহারা তোমাদের কাছে পরিচিত মনে হচ্ছে কিনা?
আমরা যে দুটি বাক্য শিখেছিলাম এই দুটি বাক্য কি সেটি না? তাহলে মনে রাখবে, যখনই জমাতিরিক্ত দিয়ে কোনো কিছু বলা থাকবে, জমাতিরিক্ত দিয়ে যদি কোনো কিছু বলা থাকে তাহলে সেটিকে উল্টে দেবে, সেই দুটো পার্টকেই উল্টে দেবে। দুটো পার্টকে উল্টে দিলে কি হবে? তোমার পরিচিত সেই চেহারাটা তুমি পেয়ে যাবে, তখন তোমার জন্য অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে এটিকে বলা হয় যে গোড়ায় গলদ বা বিসমিল্লাহ গলদ, যেটিকে বলা হয়। কিন্তু শুরুতেই আমি যদি ভুল করে ফেলি, অর্থাৎ এই ব্যালেন্সটা যেটা দিয়ে আমি শুরু করলাম সেটাই যদি আমি চিহ্নিত বা চিনতে না পারি, তাহলে আমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো, কোনগুলোকে আমি যোগ করবো, কোনগুলোকে আমি বিয়োগ করবো, তাহলে আমার সবই কিন্তু গোল্লায় যাবে। সো এই জিনিসটার দিকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে এবং এটা মাথায় রাখতে হবে। তো আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর বেশ কিছু ডিফিকাল্ট টাস্ক বা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ডস যেগুলা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা অঙ্কটা শুরু করার সময় কিভাবে বুঝতে পারবো যে কোন পদ্ধতিটা বা কোন নিয়মটা এখানে অ্যাপ্লাই করতে হবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। বিগত দুটো ক্লাসেও আমরা সম্পর্কে আরও বিস্তারিত অনেক আলোচনা করেছি। আশা করি এখন তোমরা চাইলেই খুব সহজেই ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্কটি করতে পারবে। আমরা হয়তোবা নেক্সট ক্লাসে অন্য কোনো টপিকস আলোচনা করব, কিন্তু তার মানে এই নয় যে এই ব্যাপারে আর কোনো কথাই কখনো বলা যাবে না। তোমরা চাইলে আমাকে যে কোনো সময় এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টসে জানাতে পারো। তোমরা আমাকে এ ব্যাপারে যার যেটাই জানার থাকে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি সেটারও আলাদা করে সমাধান দিয়ে দেব। আর তোমরা নিজেরা চেষ্টা করবে যে যা শিখেছো তা পুরোপুরি অ্যাপ্লাই করতে পারছো কিনা, সেই ইমপ্লিমেন্টেশনটাই কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। বিশেষ করে এরকম ম্যাথমেটিক্স যে সাবজেক্টগুলো, এর জন্য কিন্তু প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তুমি মুখে শুনে যতই ভালো উপলব্ধি করতে পারো না কেন, যতই ভালো বুঝতে পারো না কেন, যে পর্যন্ত তুমি হাতে কলমে সেটিকে প্রয়োগ না করবে সে পর্যন্ত কিন্তু তোমার কাছে সেটি সহজ মনে হবে না। পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত মনে হবে তুমি সব পারো, কিন্তু প্রশ্নটা হাতে পেলে তখন চোখে ঝাপসা দেখা শুরু করবে এবং তোমার কলম নড়তে চাইবে না। তখন তুমি মনে করবে যে এটা ছকটা যেন কি হবে, আমি তো সেটাই খেয়াল করতে পারছি না। এটাই কিন্তু খুব স্বাভাবিক। এই জন্য হাতে কলমে প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। তোমাকে প্রত্যেকটা কাজ প্রতিদিন যে আলোচনায় হোক, যে টপিক সম্পর্কে আমরা আলোচনা করি না কেন, সেটা আজকেই করে ফেলতে হবে। আজকের কাজ কালকের জন্য জমিয়ে রাখা যাবে না। তো আমরা ব্যাংক সমন্বয় বিবরণের অঙ্ক করার চেষ্টা করবো, আমরা বাসায় দেখবো, বাড়ির কাজ করবো আমরা এই অঙ্কের। তারপর আমরা যদি কোনো প্রবলেম ফেস করি সেখানে সেটা আমরা শেয়ার করবো, আমরা আলোচনা করবো সেই ব্যাপারে। ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, যতটুকু সম্ভব ঘরে থাকার চেষ্টা করো, আর বেশি বেশি করে প্র্যাকটিস করো। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, এর বিকল্প কোনো কিছু নেই। তো ধন্যবাদ সবাইকে।